৭ই মে। জানালার দিকে তাকাতেই দেখলাম অন্ধকার ফিকে হতে শুরু করেছে। ব্যাপারটা কি? একদিনে দুবার ভোর হতে পারে না। হঠাৎ বুঝতে পারলাম ব্যাপারটা। এক কাক ডাকা ভোরে ঘুমিয়ে আরেক কাক ডাকা ভোরে জেগে উঠেছি আমি। মাঝখানে পার হয়ে গেছে পুরো একটা দিন আর রাত। বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে ঢুকলাম। কাপড় জামা পাল্টে নিয়ে ডাইনিং রুমে এসে ঢুকতেই টেবিলে সাজানো নাস্তার দিকে চোখ পড়ল। একপাশে ঢাকা দেয়া কফির পাত্র। এগিয়ে গিয়ে ঢাকনা খুলতেই বাষ্প বেরিয়ে এলো কফির পাত্র থেকে। বোধহয় মিনিট খানেকও হয়নি পাত্রটা কেউ রেখে গেছে। টেবিলে রাখা বাতিদানে মোমবাতি জ্বলছে। তার একপাশে পেপার ওয়েট দিয়ে চেপে রাখা এক টুকরো কাগজের দিকে চোখ পড়ল। তাতে কি যেন লেখা। এগিয়ে গিয়ে কাগজটা তুলে নিয়ে পড়লাম। জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে আমাকে, আপনাকে একা একা নাস্তা সারতে হচ্ছে বলে দুঃখিত, ড্রাকুলা। একা একাই নাস্তা সেরে নিলাম। একটা ব্যাপার বড় আশ্চর্য লাগলো। এত বড় বাড়িটা এত নিঝুম কেন? চাকর বাকর বা অন্য কোনো লোকজন নেই নাকি? চাকরদের ডাকার জন্য ঘন্টি টন্টি জাতীয় কিছু পাওয়া যায় কিনা খুঁজতে শুরু করলাম। সেরকম কিছুই চোখে পড়ল না। খুঁজতে খুঁজতে বাড়িটার অফুরন্ত প্রাচুর্য চোখে পড়ল। টেবিলে রাখা প্রত্যেকটা বাসন পেয়ালা খাঁটি সোনার তৈরি। এত সুন্দর কারুকাজ করা তৈজসপত্র আজকের দিনে দুর্লভ। আমার বেডরুমের দরজা জানালার পর্দা আর সোফার কাভারগুলো অপূর্ব সুন্দর আর দুর্লভ মখমলের তৈরি। দেখলেই বোঝা যায় কয়েক শতাব্দী আগে তৈরি হয়েছে এসব, অথচ এখনো কি আশ্চর্য সুন্দর আর ঝলমলে। ঘরের কোথাও আয়না জাতীয় কিছু চোখে পড়ল না। এটাও আশ্চর্য। এত বড় বাড়ি আর প্রাচুর্যের মধ্যে চাকর বাকর না থাকার মতোই কাচ না থাকাও কেমন যেন বেমানান। এখনো ভালো করে ভোরের আলো ফোটেনি। এ সময় বাইরে বেরোনো যাবে না, আর কাউন্টের অনুমতি ছাড়া বাইরে বেরোনো উচিত হবে না। পড়ার মতো বইটই পাওয়া যায় কিনা খুঁজতে শুরু করলাম। ছোট্ট আটকোনা ঘরের তৃতীয় দরজাটা ঠেলা দিতেই খুলে গেল। দরজার ওপাশে বেশ বড় একটা ঘর। হ্যাঁ, পড়ার ঘরই। দেয়াল জোড়া বুককেসগুলো চামড়ায় বাঁধানো অজস্র বইয়ে ঠাসা। প্রায় সব বিষয়ের উপর বই আছে সেখানে। অধিকাংশ ইংরেজি, আছে আইনের বইও। বইগুলো দেখে খুশি হয়ে উঠল মনটা। ডুবে গেলাম বইগুলোর মধ্যে। বাড়ছে বেলা। গভীর মনোযোগের সঙ্গে বইগুলো দেখছি, এমন সময় হঠাৎ দরজা ঠেলে ঘরে এসে ঢুকলেন কাউন্ট। বইয়ের প্রতি আমার আগ্রহ দেখে বললেন, চমৎকার মিস্টার হারকার, আপনিও দেখছি আমার মতোই বইয়ের পোকা। একটা জিনিস খেয়াল করেছেন, বইগুলোর বেশিরভাগই ইংরেজি। আসলে ইংরেজি আর ইংরেজদের আমার দারুণ ভালো লাগে। আমার জীবনের একটা বড় ইচ্ছে লন্ডনে বাড়ি করে স্থায়ীভাবে সেখানে বসবাস করব। তাই ইংরেজিটা মোটামুটি ভালোই আয়ত্ত করে নিয়েছি। বাধা দিয়ে বললাম, মোটামুটি বলছেন কি কাউন্ট, আপনি তো ইংরেজদের মতো ইংরেজি বলতে পারেন। আসলে বাড়িয়ে বলছেন আপনি, তবে হ্যাঁ, গ্রামারটা ভালো মতো আয়ত্ত করে নিয়েছি। আর কাজ চালানো যায় এমন কিছু ইংরেজি শব্দও জানা আছে আমার। খামোকা বিনয় দেখাচ্ছেন কাউন্ট। আমার মতো যে কেউ বলবে চমৎকার ইংরেজি জানেন আপনি। তবুও আপনার কাছ থেকে ভাষাটা আরেকটু ঝালিয়ে নিতে চাই। হ্যাঁ, অবশ্যই, আমার সাধ্যমতো চেষ্টা করব আমি। তবে শেখার বাকি নেই খুব একটা। আচ্ছা, আপনার প্রাসাদের ঘরগুলো দেখতে কোনো অসুবিধা আছে কি? অসুবিধা? কিসের অসুবিধা? স্বচ্ছন্দে প্রাসাদের ভেতর যেখানে আপনার খুশি যেতে পারেন। তবে একটা কথা, তালা দেয়া ঘরগুলোতে ভুলেও ঢোকার চেষ্টা করবেন না। কারণটা ঠিক বোঝাতে পারবো না আপনাকে, তবে এটুকু বলছি, অহেতুক কৌতূহল প্রকাশ করবেন না। মনে মনে আশ্চর্য হলেও মুখে বললাম, তা আপনি যা বলেন। আমার কথায় অবাক হবেন না। ট্রান্সিলভানিয়ায় যখন এসেছেন নতুন অনেক কিছুই দেখতে পাবেন, জানতে পারবেন। অবশ্য ইতিমধ্যেই অদ্ভুত অনেক কিছু নিশ্চয়ই দেখে ফেলেছেন আপনি। আরো আশ্চর্য হলাম, ইতিমধ্যেই কিছু দেখেছি তা কাউন্ট জানলেন কি করে? একটানা বকবক করে চললেন তিনি। প্রাসাদ, দুর্গ এবং আশেপাশের এলাকা সম্পর্কে তাকে কিছু প্রশ্ন করলাম। অনেক প্রশ্নের জবাবই কৌশলে এড়িয়ে গেলেন তিনি। দ্বিধায় ভুগতে ভুগতে একসময় জিজ্ঞেসই করে ফেললাম, একটা কথা কিছুতেই মন থেকে তাড়াতে পারছি না কাউন্ট। সেদিন রাতে ঘোড়ার গাড়িতে করে আসার সময় একটা অদ্ভুত নীল আলো চোখে পড়েছিল আমার। এ সম্পর্কে আপনার কিছু জানা আছে কি? আছে,
মুচকি হাসলেন কাউন্ট। এখানকার লোকেদের ধারণা বছরের বিশেষ একটা দিনে মাঝরাতের পর সমস্ত প্রেতাত্মারা জেগে ওঠে। ধনরত্নের পাহারাদার প্রেতাত্মারা যেখানে থাকে সেখানে জ্বলতে শুরু করে ওই অদ্ভুত নীল আলো। আসলে ওদের গা থেকেই বেরোয় ওই আলোর ছটা। আশ্চর্য। হ্যাঁ, তাই গতকালই গেছে সেই বিশেষ দিনটি। যেসব এলাকা আপনি পার হয়ে এসেছেন সেসব এলাকার মাটির নিচে প্রাচীন ধন ভাণ্ডার চাপা পড়ে থাকা খুবই স্বাভাবিক। যুদ্ধের আগে ট্রান্সিলভেনিয়ার সমস্ত ধনী ব্যক্তিরা ওই এলাকার পাশেই বাস করত। ওই নীল আলো সম্পর্কে এখানকার লোকেরা জানে, বোধহয় দেখেও থাকবে কেউ কেউ, কিন্তু ওই গুপ্তধন তাহলে এতদিন অনাবিষ্কৃত থাকলো কি করে? জোরে শব্দ করে হাসলেন কাউন্ট। আলোর ছটা ঝিক করে উঠল দুপাশের তীক্ষ্ণধার দাঁত দুটোয়। হাসিটা স্তিমিত হয়ে এলে বললেন, আগেই বলেছি, নীলচে আলো দেখা যায় শুধু বছরের বিশেষ একটা রাতে। ওই রাতে দরজায় শক্ত করে খিল এঁটে ঘরে বসে ইষ্টনাম জপ করতে থাকে এই এলাকার ভীত গেয় মানুষের দল। ভুলেও ঘরের বাইরে পা বাড়াতে সাহস করেন ওরা। আর যদি ঘরের ফাঁক ফোকর দিয়ে কেউ দেখেও ফেলে কেউ আলো, তাহলেও চোখের ভুল বলে ভুলে যেতে চেষ্টা করে। আসলে আলো দেখা যাওয়া জায়গাটার ত্রিসীমানাতেও দিনের বেলাতেও কেউ ঘেঁষতে চায় না। হ্যাঁ, বুঝলাম। প্রসঙ্গ বদলে অন্য কথায় চলে গেলেন কাউন্ট। বললেন, যে জন্য আপনার এখানে আসা সে সম্পর্কে তো কিছু জানা হলো না এখনো। আমার কেনার জন্য নির্দিষ্ট করা বাড়িটা সম্পর্কে কিছু বলবেন? আসছি বলেই সোজা নিজের ঘরে চলে এলাম। সুটকেস থেকে প্রয়োজনীয় কাগজপত্র বের করে নিয়ে আবার পড়ার ঘরে এসে ঢুকলাম। ছোট্ট টেবিলটার সামনে সোফায় গা এলিয়ে দিয়ে এখন ব্রাডশার গাইডের পাতা উল্টাচ্ছেন কাউন্ট। তার পাশে একটা সোফায় বসে দলিলের নকল, টাকার হিসেবপত্র সব বুঝিয়ে বললাম। বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ এবং প্রতিবেশীদের সম্পর্কে আমাকে খুঁটিয়ে প্রশ্ন করলেন তিনি। মনে হলো সব শুনে সন্তুষ্ট হয়েছেন কাউন্ট। স্পষ্টই বোঝা গেল, চারধারে উঁচু পাথরের দেয়াল দিয়ে ঘেরা 20 একর জমির উপর গাছপালায় ছাওয়া আর গির্জাওয়ালা বহু পুরনো ওই লন্ডনের নির্জন বাড়িটা কিনতে পেরে খুশি হয়েছেন তিনি। কাউন্টের কথায় মনে হলো নির্জনতা আর ছায়া ছায়া অন্ধকারে একা বসে বসে ভাবতে ভালো লাগে তার। কারণটা কি? সাংঘাতিক কোনো মানসিক আঘাত পেয়েছেন জীবনে? কাউন্টকে দেখার পর থেকে ওর কথা বলার ধরন ধারণ মোটেই ভালো লাগছে না আমার। আর ওকে হাসতে দেখলেই চমকে উঠি। কেমন যেন ভয়ঙ্কর মনে হয় হাসিটা। বুঝতে পারছি না কিসের সাথে এর তুলনা করা চলে। কি মনে হতেই হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কাউন্ট। যাবার আগে পেছন থেকে টেনে দরজা বন্ধ করে গেলেন। সেদিকে একবার চেয়ে আবার বইগুলোর দিকে মনোনিবেশ করলাম আমি। একটা পাতলা কিন্তু বড় আকারের বইয়ের দিকে হঠাৎ চোখ পড়ল আমার। দেখে মনে হলো গত কিছুদিন ধরে বইটা বড্ড বেশি ব্যবহার করা হয়েছে। তাক থেকে টেনে নিলাম বইটা। একটা ওয়ার্ল্ড ম্যাপ। বইয়ের এক জায়গায় পাখির পালক গুজে চিহ্নিত করে রাখা হয়েছে। পালক গোজা পাতাটা খুলে দেখলাম সেটা ইংল্যান্ডের মানচিত্র। মানচিত্রের গায়ে কয়েকটা জায়গায় লাল নীল পেন্সিল দিয়ে চিহ্নিত করা হয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম জায়গাগুলো। লন্ডনের পূব দিকে যেখানে নতুন বাড়িটা কেনার কথাবার্তা চলছে তার কাছাকাছি একটা জায়গা নির্দিষ্ট করা। দ্বিতীয়টা এক্সিটার এবং তৃতীয়টা ইয়র্কশায়ার উপকূলের হুইটবে এলাকার কাছাকাছি কোনো একটা জায়গায়। কয়েক ঘন্টা পর আবার ফিরে এলেন কাউন্ট। বললেন, সেরেছে? সারা রাত এভাবেই কাটাবেন নাকি? কখন রাত হয়ে গেছে খেয়াল নেই বুঝি? খেতে হবে না? আসুন জলদি খেয়ে নিন। কাউন্টকে অনুসরণ করে ডাইনিং রুমে এসে ঢুকলাম। হাত ধরে ডাইনিং টেবিলের সামনে একটা চেয়ার আমাকে বসিয়ে দিয়ে ফায়ারপ্লেসের কাছের চেয়ারটায় বসলেন তিনি। বিনীত ভঙ্গিতে বললেন, আজও একাই খেতে হচ্ছে আপনাকে, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আমার খাওয়া শেষ হলে গত রাতের মতোই একটানা বকবক করে চললেন তিনি। সময় সম্পর্কে আমাদের কারোরই কোনো খেয়াল থাকলো না। হঠাৎ হিমেল হাওয়ায় ভর করে দূরের কোথাও থেকে ভেসে এলো মোরগের ডাক। ভোর হয়ে আসছে তার জানান দিচ্ছে ওরা। রীতিমতো চমকে উঠলেন কাউন্ট। লাফ দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, ছি, ভোর হয়ে গেছে। সারা রাত আপনাকে আটকে রাখা সত্যিই অন্যায় হয়েছে। আসলে ইংল্যান্ডের কথা এসে পড়ায় এমন ঘটল। ইংল্যান্ড সম্পর্কে আলোচনা করতে দারুণ ভালো লাগে আমার। যান, দেরি না করে শুয়ে পড়ুন। বলেই দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। নিজের ঘরে ফিরে এলাম। জানালার ভারী পর্দাটা সরিয়ে ফেলতেই খোলা আকাশের দিকে চোখ পড়ল। দ্রুত রং বদলাচ্ছে রাতের আকাশ।
ইতিমধ্যে আধার কেটে গিয়ে ধূসর হতে শুরু করেছে চারদিক। সারাটা রাত কেটে গেল, অথচ এখনো ঘুমের বিন্দুমাত্র কিছু আমার চোখে নেই। তাই আবার পর্দাটা টেনে দিয়ে লিখতে বসলাম। 8ই মে। কাউন্টের প্রাসাদ দুর্গের কিছু কিছু জিনিস অত্যন্ত রহস্যময় বলে মনে হচ্ছে আমার। প্রাসাদে পৌঁছে কাউন্টের সৌজন্যতায় প্রথমে মনে হয়েছিল এখানে আমি নিরাপদ, কিন্তু এখন মনে হচ্ছে তা নয়। সারাটা প্রাসাদে একমাত্র কাউন্ট ছাড়া এ পর্যন্ত অন্য কোনো মানুষের ছায়াও চোখে পড়েনি আমার। কাউন্টের ব্যবহারও কেমন যেন অদ্ভুত। দিনের বেলায় ভুলেও তার দেখা পাওয়া যায় না। কোথায় যান, কি করেন বুঝতে পারছি না। অদ্ভুত একটা ঘটনা ঘটেছে আজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ঘুমিয়ে কাটিয়েছি। সন্ধ্যার পর ঘুম থেকে উঠে সঙ্গে করে আনা ছোট আয়নাটা আর দাড়ি কামাবার সরঞ্জাম বের করে নিয়ে জানলার সামনে বসে দাড়ি কামাবার প্রস্তুতি নিচ্ছি। সবে কামাতে শুরু করেছি, এমন সময় কাঁধের উপর কারো হাতের কঠিন চাপ অনুভব করলাম। ঘুরে তাকাতে যাব, এমন সময় কানের কাছে বেজে উঠল কাউন্টের ভারী গলার আওয়াজ। গুড ইভিনিং মিস্টার হারকার। ঠিক আমার পেছনে দাঁড়িয়েছেন কাউন্ট, অথচ আয়নায় তার কোনো প্রতিবিম্ব দেখতে পাচ্ছি না আমি। ঘরে ঢোকার সময় তার পায়ের শব্দও আমার কানে যায়নি। ব্যাপারটা কি করে সম্ভব? আয়না কাউকে দেখতে না পেয়ে ফিরে চাইলাম। যা ভেবেছিলাম ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে আছেন কাউন্ট। সারাটা ঘর আর ঘরের সমস্ত জিনিসপত্রের প্রতিবিম্ব পড়েছে আয়নায়, অথচ আমার পেছনে দাঁড়ানো কাউন্টকে দেখা যাচ্ছে না কেন? এমন অদ্ভুত কথা তো কখনো শুনিনি। একটা প্রচণ্ড অস্বস্তি বোধ করতে লাগলাম। বুঝতে পারলাম না অস্বস্তিটা কিসের, কিন্তু খেয়াল করেছি কাউন্ট যখনই আমার খুব কাছাকাছি আসেন তখনই এমন বোধ করতে থাকি আমি। এমন সময় হঠাৎ একটা কাণ্ড করলেন কাউন্ট। বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমি। কাউন্ট আমার কাঁধে হাত রাখার পর চমকে উঠে হাত ফসকে গিয়ে গালের নিচে খানিকটা জায়গায় কেটে গেল আমার। সেখান থেকে বেরিয়ে গাল বেয়ে নিচের দিকে নেমে আসছে রক্ত, টের পাচ্ছি। খুঁটটা হাত থেকে নামিয়ে রেখে সেটা মুছতে যাব, এমন সময় কাউন্টের চোখের দিকে চোখ পড়ল আমার। নিজের অজান্তেই শিউরে উঠলাম। অস্বাভাবিকভাবে জ্বলছে তার চোখ দুটো। কয়েক মুহূর্ত একভাবে রক্তের দিকে চেয়ে থেকে আচমকা আমার গলাটা চেপে ধরলেন কাউন্ট। মুখটা নিয়ে এলেন চিবুকের খুব কাছে, যেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে সেখানে। কিংকর্তব্য বিমূঢ়ের মতো লাফ দিয়ে পেছনে এলাম। গলা থেকে কাউন্টের হাতটা সরে গিয়ে আমার বুকের উপর ঝোলানো ক্রুশটায় ঘষা লাগলো। এক লাফে 3 হাত পিছিয়ে গেলেন কাউন্ট। চোখের পলকে আবার স্বাভাবিক হয়ে এলো ওর অবস্থা। মৃদু হেসে সাফাই গাইবার সুরে বলল কাউন্ট, দেখুন তো গালের কতটা কেটে ফেলেছেন, এতটা অন্যমনস্ক হলে কি চলে? বলেই দাড়ি কামাবার ছোট আয়নাটা তুলে নিলেন তিনি। এসব বাজে বাজে জিনিস রাখার কোনো মানে হয়? ফেলে দিন এটা, বলে আমার অপেক্ষা না করে নিজেই খোলা জানলা দিয়ে বাইরের অন্ধকারে ছুঁড়ে ফেলে দিলেন। এরপর আর একটাও কথা না বলে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। মনে মনে দারুণ রেগে গেলাম কাউন্টের উপর। আয়না ছাড়া দাড়ি কামাবো কি করে? শেষ পর্যন্ত পিতলের তৈরি ঝকঝকে খুরের বাক্সের পিঠেই কোনো মতো মুখ দেখে দাড়ি কামানোটা সারলাম। দাড়ি কামিয়ে বাথরুম সেরে কাপড় পাল্টে নিয়ে ডাইনিং রুমে এসে ঢুকলাম। টেবিলে যথারীতি খাবার সাজানো রয়েছে, কিন্তু কাউন্ট নেই। অতএব একাই খাওয়া সেরে নিলাম। এখানে আসা অবধি কাউন্টকে কিছু খেতে দেখিনি। খাওয়ার পর একা একা এক জায়গায় ঠায় বসে না থেকে বাতিদান সহ মোমবাতি নিয়ে প্রাসাদটা একটু ঘুরে দেখতে চললাম। সিঁড়ি বেয়ে অল্পক্ষণই দক্ষিণ মুখে একটা ঘরে এসে পৌঁছলাম। এই ঘরের জানলার কাছে দাঁড়ালে বাইরের প্রকৃতির অপূর্ব সব দৃশ্য চোখে পড়ে। ওদিকে চাঁদ উঠেছে। জানালার কাছে চাঁদের আলোয় দাঁড়িয়ে বাইরের সেই দৃশ্যই দেখতে লাগলাম। প্রায় খাড়া একটা পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে কাউন্টের প্রাসাদ দুর্গ। এই জানালা থেকে কোনো কিছু ফেললে কোনো জায়গায় ঠোকা না খেয়েই পড়বে গিয়ে 1000 ফুট নিচের পাথুরে উপত্যকায়। তারপর থেকে যদ্দূর চোখ যায় বন আর বন। চাঁদের আলোয় ওই বনকে মনে হলো ঢেউ খেলানো উত্তাল সাগর। আসলে অত উপরে আর অত দূর থেকে ছোট বড় গাছের মাথাগুলোকে ওরকম দেখাচ্ছে। ওই অদ্ভুত ধূসর গাছের সাগরের বুক চিরে মাঝে মাঝে দেখা যাচ্ছে চকচকে রূপালি ফিতে। ওগুলো পাহাড়ি নদী। চাঁদের আলোয় ওদের সৌন্দর্য বেড়ে গেছে বহুগুণে। সে সৌন্দর্য ভাষায় বর্ণনা করা সম্ভব না।
বেশ কিছুক্ষণ সে দৃশ্য দেখে জানালার কাছ থেকে সরে এসে অন্যান্য কক্ষগুলো ঘুরে দেখতে লাগলাম। প্রাসাদ দুর্গের ভেতর অজস্র ঘর আর তার দরজা, প্রায় সবকটা ঘরের দরজাতেই তালা মারা। জানালাগুলোতে গরাদ নেই, কিন্তু এমন জায়গায় যে তা গলে বাইরে বেরিয়ে নিচে নামা যাবে না, আর অত উপর থেকে নিচে নামাটাও সম্পূর্ণ অসম্ভব। হঠাৎ করে বুঝতে পারলাম লোকালয় থেকে বহু দূরে নির্জন এক রহস্যময় প্রাসাদ দুর্গে আসলে বন্দি করে রাখা হয়েছে আমাকে। মিনা, সত্যি বলতে কি ভয় পেয়েছি আমি। টের পাচ্ছি ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে আমাকে ঘিরে। আমি বন্দি, ব্যাপারটা টের পাবার পরপরই একটা প্রচণ্ড ভয় গ্রাস করে ফেলল আমাকে। পাগলের মতো সিঁড়ি বেয়ে নামতে শুরু করলাম। হাতের কাছে যে কটা দরজার সন্ধান পেলাম সব কটা ঠেলে ঠুলে দেখতে লাগলাম, কিন্তু বৃথা। এ দুর্গ থেকে বেরোবার কোনো পথ খুঁজে পেলাম না। হঠাৎ মনে হলো এভাবে পাগলের মতো ছোটাছুটি করে লাভ হবে না। মাথাটা ঠান্ডা রেখে ভাবতে হবে, খুঁটিয়ে দেখতে হবে প্রতিটি সম্ভাবনা। একমাত্র তাহলেই মুক্তি পাওয়ার কোনো না কোনো উপায় বের করে ফেলতে পারবো। এই সময় নিচে সদর দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে বুঝলাম ফিরে এসেছেন কাউন্ট। দ্রুত পায়ে নিজের ঘরে এসে দেখলাম আমার বিছানা গুছাচ্ছেন তিনি। এ বাড়িতে যে চাকর বাকরের বালাই নেই এটা আরও স্পষ্ট হলো আমার কাছে। স্পষ্ট হতেই আরও একটা ভয়ঙ্কর সম্ভাবনা মাথার চাড়া দিয়ে উঠল মনে। এই দুর্গে যদি আর কেউ না থাকে, তাহলে সেদিন রাতে টমটম চালিয়ে এসেছিল কে? কাউন্ট নিজে? যদি তাই হয়, তাহলে তার অঙ্গুলি সংকেতেই স্তব্ধ হয়ে গিয়েছিল হিংস্র নেকড়ের দল। আতঙ্কে ঘাড়ের কাজটা শিরশির করে উঠল আমার। বিস্ট্রিজের লোকজন সেজন্যই বোধহয় আমার এখানে আসাটা ভালো চোখে দেখছিল না। আর কাউন্টের সম্পর্কে অলৌকিক কোনো কথাবার্তা প্রচলিত থাকায় বোধহয় গলা থেকে ক্রুশ খুলে নিয়ে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিল হোটেলের সেই ভদ্রমহিলা। আগে বলেছি, এখনো বলছি, ধর্মের প্রতি কোনোদিনই আমার তেমন বিশ্বাস ছিল না, কিন্তু আজ গলার ক্রুশটা স্পর্শ করে কিছুটা যেন সাহস সঞ্চয় করতে পারছি। এখন থেকে সতর্ক থাকতে হবে আমাকে। আমি যে বন্দি এবং কোনো ব্যাপারে কাউন্টকে সন্দেহ করছি তা তাকে জানতে দেওয়া যাবে না। যদ্দূর সম্ভব ঘুরিয়ে ফিরিয়ে জেনে নেবার চেষ্টা করতে হবে তার আসল পরিচয়। হঠাৎ মধ্যরাতের প্রহর ঘোষণা করল কয়েকটা শেয়াল আর পেঁচা। এই ভয়ঙ্কর মৃত্যুপুরীতে বসে মধ্যরাতে শেয়াল আর পেঁচার ডাক হিম করে দেয় বুকের রক্ত। অজানা আতঙ্কে শিউরে শিউরে উঠতে থাকে শরীর। ঘর পরিষ্কারের কাজ শেষ হলে আমাকে নিয়ে পড়ার ঘরে এসে ঢুকলেন কাউন্ট। একথা ও কথার মধ্যে দিয়ে ট্রান্সিলভানিয়ার প্রাচীন ইতিহাস এসে পড়ল, যে ইতিহাস বলতে গিয়ে রীতিমতো উদ্দীপ্ত হয়ে উঠলেন কাউন্ট। সে যুগের প্রত্যেকটি ঘটনা, বিশেষ করে যুদ্ধের বর্ণনা এমনভাবে দিয়ে গেলেন যেন তিনি নিজে সে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দেশের প্রতিটা বীরের সম্মানে সম্মানিত, তাদের গৌরবে তিনি গর্বিত, তাদের দুর্ভাগ্য যেন নিজেরই দুর্ভাগ্য। যখনই ওই মৃত্যুপুরী আর তার মারা যাওয়া লোকেদের কথা উঠছে, তখনই আমরা জেকলিরা এটা এমনভাবে ব্যবহার করছেন যেন কোনো গর্বিত সম্রাট তার বিলুপ্ত বংশ গৌরবের কথা বলছেন। তার প্রাঞ্জল বর্ণনার মধ্যে দিয়ে সমস্ত অতীত ইতিহাসটা চোখের সামনে স্পষ্ট হয়ে ভেসে উঠল আমার। কথা বলতে বলতেই ক্রমেই উত্তেজিত হয়ে পড়ছেন কাউন্ট। শেষ পর্যন্ত আর বসে থাকতে না পেরে বিশাল গোফের দুপ্রান্ত হাতের আঙুলে পাকাতে পাকাতে ঘরের ভেতরেই পায়চারি শুরু করলেন তিনি। তার বর্ণনা করা ইতিহাস লিখতে গেলে পুরো একটা বই হয়ে যাবে, তাই তা আর লিখলাম না। ওদিকে ভোর হয়ে আসছে, মোরগ ডাকার শব্দ তাই প্রমাণ করছে। আশ্চর্য, গতদিনের মতোই মোরগ ডাকার শব্দে চমকে উঠে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলেন কাউন্ট। কথাটা শুনলে হয়তো হাসবে মিনা, তবু বলছি, কাউন্টের ব্যবহার হ্যামলেটের পিতাশ্রী প্রেতাত্মার মতোই মনে হচ্ছে আমার কাছে। 12ই মে। নিজেকে অকারণ দুশ্চিন্তার হাত থেকে রক্ষা করার জন্য গতকাল সারাটা দুপুর বইপত্র ঘেটেই কাটিয়েছি। অন্যান্য দিনের মতোই সারাদিন কাউন্টের টিকির খুঁজে পাইনি এবং সন্ধ্যার পর ভূতের মতো কোত্থেকে এসে উদয় হয়েছেন তিনি। এসেই জিজ্ঞেস করলেন লন্ডনের একাধিক আইনজীবীকে আমি তার কাজে নিয়োগ করতে পারি কিনা। বললাম তা করা যাবে, কিন্তু ঝামেলাই বাড়বে, তাতে কাজের তেমন সুবিধা হবে না। বুঝিয়ে বলতেই আমার সাথে একমত হলেন তিনি। কয়েক মিনিট চুপচাপ কি যেন ভেবে বললেন, ব্যস্ত মানুষ আমি, সব দিক একা সামলে উঠতে পারি না,
ধরুন নিউক্যাসল, ডারহাম, হারউইচ বা ডোভারের যে কোনো বন্দরে জাহাজে করে মাল পাঠাতে চাই আমি। কারো হাতে সে দায়িত্ব দিয়ে কি নিশ্চিত হওয়া সম্ভব? পাওয়া যাবে তেমন কাউকে? পয়সা দিলেই পাওয়া যাবে, তবে আমার মনে হয় বিদেশি কাউকে দায়িত্ব না দিয়ে যে অঞ্চলে মাল পাঠাবেন সেখানকার কাউকে কাজটা দিলেই ভালো হবে। আমার নির্দেশ অনুযায়ী চলবে সে? টাকা পাবে আপনার কাছে অথচ নির্দেশ মানবেন, এটা কোনো কথা হলো নাকি? সারা জীবন এক দুর্গম পাহাড়ি এলাকায় একাকী জীবনযাপন করে বাইরের পৃথিবীতে মাল পাঠানোর ব্যাপারে উদ্যোগী হচ্ছেন কাউন্ট, ভেবে একটু অবাক লাগলো আমার। আমার উত্তরে খুশি হলেন তিনি, বললেন, ভালো কথা। আপনি নিরাপদে আমার এখানে এসে পৌঁছেছেন, কথাটা আপনার বস মিস্টার হকিন্সকে নিশ্চয়ই জানিয়েছেন? কি করে আর জানাবো, এই পর্যন্ত দিনরাতের প্রতিটি মুহূর্তেই তো প্রাসাদেই কাটালাম। আমার কথা একটু ঝাঁজ টের পেয়ে মাফচার ভঙ্গিতে আমার কাঁধে মৃদু চাপ দিলেন কাউন্ট, বললেন, ঠিক আছে, এক্ষুনি লিখে দিন আরো প্রায় মাসখানেক থাকছেন এখানে। আগামীকালই চিঠি পাঠাবার ব্যবস্থা করব আমি। মাসখানেক? আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম। হ্যাঁ মিস্টার হার্কার, অবশ্য আপনার যদি বলার কিছু না থাকে, আর থাকলেই বাকি, আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর প্রতিনিধি হয়ে এসেছেন আপনি, সেই সুবাদে ইচ্ছে করলে আমি জোর করেও রেখে দিতে পারি আপনাকে, তাই না? বুঝলাম, জোর করেও কোনো লাভ নেই। আমি যেতে চাইলেও আমাকে যেতে দেবেন না কাউন্ট, কিন্তু তার মতলবটা কি? আমাকে এখানে বন্দি করে রেখে তার কি লাভ? আমি অসহায় এবং কাউন্টের হাতের মুঠোয়। ব্যাপারটা বুঝতে পেরেই বোধহয় একটা চাপা উল্লাস ফুটে উঠল তার চোখে মুখে। পকেট থেকে 3টে সাদা কাগজ আর 3টে খাম বের করে আমার দিকে এগিয়ে দিলেন তিনি। সুন্দর বিদেশি স্ট্যাম্প আটা খাম। আমি হাত বাড়িয়ে কাগজ আর খামগুলো নিতেই বললেন, চিঠিতে কুশল সংবাদ এবং বৈষয়িক বিষয় ছাড়া আর কিছু লিখবেন না। আপনি নিরাপদ আছেন জেনে খুব খুশি হবেন মিস্টার হকিন্স, তাই না? কাউন্টের দিকে আমি তাকিয়ে দেখলাম, নিঃশব্দ চাপা হাসিতে ভরে গেছে তার মুখ। লাল টুকটুকে ঠোঁটের দুকোণ থেকে তীক্ষ্ণ দাঁত দুটো বেরিয়ে ভয়ঙ্কর কুৎসিত করে তুলেছে সে হাসিকে। হাসির সাহায্যেই বোধহয় আমাকে সাবধান করে দিতে চাইছেন কাউন্ট। বলতে চাইছেন, সাবধান, একটি আজেবাজে কথাও নয়। পরিষ্কার বুঝলাম, কোনোরকম চালাকি করে লাভ হবে না কিছু। মিনা, তোমাকে আর মিস্টার হকিন্সকে 2টো চিঠি লিখে চুপ করে বসে থাকলাম। নিজেও কয়েকটা চিঠি লিখলেন কাউন্ট। চুপচাপ বসে তাই দেখলাম। কাউন্টের লেখা শেষ হলে আমার চিঠি 2টো তুলে নিলেন তিনি। তারপর লেখার সাজ সরঞ্জাম সহ পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। বুঝলাম সরঞ্জামগুলো আমার কাছ থেকে সরিয়ে ফেলেছেন। টেবিলের উপর খোলা পড়ে থাকা ওর চিঠিগুলি চট করে চোখ বুলিয়ে নিলাম আমি। চিঠিগুলোর ঠিকানা যথাক্রমে স্যামুয়েল এফ বিলিংটন, 7th ক্রিসেন্ট উইডবি, হেল লুটনার, ভার্না, কটসেনকং, লন্ডন, এবং একজন ব্যাংক কর্মকর্তা, হেরেক ক্লোপস্টক, বুদাপেস্ট। দ্বিতীয় এবং চতুর্থ চিঠির মুখ বন্ধ করা হয়নি। সরে খুলে দেখতে যাব এমন সময় দেখলাম দরজার হাতল ঘুরছে। চট করে আগের জায়গায় ফিরে এসে বসে পড়লাম। নতুন একটা চিঠি হাতে নিয়ে ঘরে এসে ঢুকলেন কাউন্ট। বোধহয় ও ঘরে বসে লিখে এনেছেন। টেবিল থেকে চিঠি শুদ্ধ খামগুলো তুলে নিয়ে পাকা হাতে সেগুলোতে ডাক টিকিট লাগালেন কাউন্ট। লাগানো শেষ হলে বললেন, একটা ব্যাপারে কখনো সতর্ক করে দেয়া হয়নি আপনাকে। আপনাকে বারবার অনুরোধ করছি, আপনার নিজের ঘর ছাড়া প্রাসাদের অন্য কোনো ঘরে রাতের বেলা ভুলেও ঘুমাতে যাবেন না। ঘুম পেলেই সোজা নিজের ঘরে চলে আসবেন। বহু সুখ দুঃখের স্মৃতি জড়িত একটা অত্যন্ত পুরনো প্রাসাদ এটা। নিজের ঘর ছাড়া অন্য ঘরে ঘুমালে হয়তো ভয়ঙ্কর আর বিশ্রী সব দুঃস্বপ্ন দেখে ভয় পেতে পারেন, তাই আপনাকে সতর্ক করে দেয়া। বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। তার হেয়ালিপূর্ণ কথার অর্থ কিছুই বুঝতে পারলাম না আমি। এখন যে দুঃস্বপ্নের মধ্যে বাস করছি, প্রাসাদের অন্য কোনো ঘরে তার চেয়েও বেশি দুঃস্বপ্ন দেখব। ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আমার মনে হয় আজে বাজে কথা বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন কাউন্ট। আসলে প্রাসাদের যে কোনো ঘরে নিরাপদে ঘুমাতে পারি আমি। এখন থেকে ঘুমানোর আগে ক্রুশটা যত্ন করে বালিশের নিচে রেখে দেব। এতে বোধহয় অলৌকিক কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাবো আমি। পড়ার ঘরে একাকী বসে আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝরাত হয়ে গেল। শেয়াল আর প্যাঁচার ভৌতিক কর্কশ স্বরে ধ্যান ভাঙল আমার। কাউন্ট চলে গেছেন অনেকক্ষণ। উঠে দাঁড়িয়ে নিজের ঘরে ফিরে এলাম।
অখণ্ড নিস্তব্ধতা ভেঙে দিয়েছিল শেয়ালার প্যাঁচার ডাক। ওরা চুপ করে যেতেই দ্বিগুণ নিস্তব্ধ মনে হলো চারদিক। বিছানায় শুয়ে কিছুক্ষণ গড়াগড়ি করে ঘুম এলো না। বিরক্ত হয়ে উঠে পড়ে ঘরের বাইরের পাথরের সিঁড়িটার উপর এসে দাঁড়ালাম। দক্ষিণ দিকটা স্পষ্ট দেখা যায় এখান থেকে। আবছা আধারে দূরের বিস্তৃত পাহাড়গুলোকে রূপকথার দৈত্যের মতো দেখাচ্ছে। ওগুলোর নিচে গভীর গিরিখাদ আরও রহস্যময় করে তুলেছে পাহাড়গুলোকে। দেখলেই ছমছম করে উঠে গা। ভয়ঙ্কর সব অলৌকিক কল্পনা ভিড় করে আসে মনে। আমার কোন পাপের শাস্তি স্বরূপ ঈশ্বর আমাকে এই ভয়ঙ্কর মৃত্যুপুরীতে এনে ফেলেছেন বুঝতে পারছি না। দূরের অপরূপ দৃশ্যের দিকে তাকিয়ে নানান কথা ভাবছি। এমন সময় মেঘের ফাঁক থেকে বেরিয়ে এলো চাঁদ। রূপালী আলোর বন্যায় ভেসে গেল চারদিক। নিমেষে চেহারা বদলে মাথার উপর মুকুট পরে ফেলল দূরের বরফ ছাওয়া পাহাড় চূড়াগুলো। আরো রহস্যময় হয়ে পড়ল ওগুলোর আশেপাশের গভীর গিরিখাদ। স্তব্ধ হয়ে প্রকৃতির এই দৃশ্যপট পরিবর্তন দেখছি। হঠাৎ মনে হলো নিচের তলায় বাঁ দিকে কাউন্টের ঘরের ঠিক জানালার সামনে কি যেন নড়ছে। চট করে একপাশে সরে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকালাম আমি। গরাদ শূন্য জানালা গলে আস্তে করে বেরিয়ে এলো কাউন্টের মাথাটা। দূর থেকে ওর মুখ দেখা না গেলেও চিনতে পারলাম আমি। অবাক লাগলো, গভীর রাতে এভাবে জানালা গলে বেরিয়ে আসছেন কেন কাউন্ট? কয়েক মুহূর্ত পরেই আমার অবাক ভাবটা গভীর আতঙ্কে পরিণত হলো। বন্ধ হয়ে যাবার উপক্রম হলো হৃৎপিণ্ডের গতি। জানালা গলে বেরিয়ে এসে 90 ডিগ্রি খাড়া মসৃণ দেয়াল বেয়ে টিকটিকির মতো এদিকেই উঠে আসছেন কাউন্ট। বাতাসে বিশাল বাদুরের ডানার মতো উঠছে কালো আলখাল্লার দুটি পাশ। ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখছি না তো? জোরে চিমটি কাটলাম গায়ে। ব্যথা লাগলো, অর্থাৎ ঘুমায়নি। কাউন্ট কি মানুষরূপী কোনো ভয়ঙ্কর প্রেতাত্মা? যদি তাই হয় তাহলে ভয়ঙ্কর এক পরিস্থিতিতে পড়েছি, সন্দেহ নেই। আতঙ্কের চিন্তা শক্তি লোপ পাচ্ছে আমার। টের পাচ্ছি চেতনা হারাতে চলেছি, কিন্তু এই সময় তো চেতনা হারালে চলবে না। কিছুটা উঠেই থেমে পড়লেন কাউন্ট। কি মনে করে নেমে যেতে শুরু করলেন নিচের দিকে। শখানেক ফুট নেমেই হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন তিনি। কোনো জানালা গলে বোধহয় ঢুকে পড়েছেন ভেতরে। ভালো করে দেখার জন্য সামনে ঝুঁকে দাঁড়ালাম, কিন্তু এত দূর থেকে বোঝা গেল না কিছু। প্রাসাদ ছেড়ে বোধহয় বাইরে কোথাও গেছেন কাউন্ট। প্রাসাদটা ঘুরে দেখার এই সুযোগ। দ্রুত নিজের ঘরে গিয়ে বাতিটা নিয়ে ফিরে এলাম। তারপর ঘুরে বেড়াতে লাগলাম সিঁড়ি ধরে ধরে। ঢাকা বারান্দা আর ছোট বড় সিঁড়ি বেয়ে অজস্র গলি ঘুপচি পেরিয়ে চললাম, কিন্তু একটা ঘরেও ঢুকতে পারলাম না। সব কটাতে তালা লাগানো। সম্প্রতি লাগানো হয়েছে তালাগুলো, তা একবার পরীক্ষা করেই বুঝতে পারলাম। দু একটা ছোটখাটো কামরা অবশ্য খোলা অবস্থায় পড়ে আছে, কিন্তু তাতে প্রাচীন আমলের জীর্ণ ধূলিধূসরিত কিছু আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই। হতাশ না হয়ে খুঁজতেই থাকলাম। শেষ পর্যন্ত প্রধান সিঁড়ি ধরে সবচেয়ে উপরের তলায় উঠে একটা তালা ছাড়া দরজা খুঁজে পেলাম। প্রথমে ভেবেছিলাম এটাও বন্ধ, কিন্তু দরজার গায়ে জোরে একটা ধাক্কা দিতেই বেমক্কাভাবে খুলে গেল দরজার পাল্লা। আসলে এ দরজাটাও তালা দেওয়া ছিল, কিন্তু কি করে যেন নষ্ট হয়ে গিয়েছিল প্রাচীন কবজা। আমার ধাক্কায় ভেঙে পড়েছে ওগুলো। চাপ দিয়ে দরজার পাল্লাটা আরেকটু ফাঁক করে ভেতরে ঢুকে পড়লাম। প্রাসাদের ডান দিকের একেবারে শেষ প্রান্তে ঘরটা। ঘরের বিশাল জানালার সামনে দাঁড়ালে প্রাসাদের দক্ষিণ পশ্চিমে সারি সারি ঘরগুলো স্পষ্ট দেখা যায়। এই ঘরে দাঁড়িয়ে আরো ভালো মতো বুঝতে পারলাম প্রাসাদের অবস্থান। বিশাল একটা পাথুরে পাহাড়ের খাজ 3 দিক থেকে দুর্ভেদ্য দেয়ালের মতো ঘিরে আছে প্রাসাদটাকে। আর সেটা এত উঁচুতে অবস্থিত যে নিচ থেকে প্রাচীন কামানের গোলা বোধহয়ের ধারে কাছেও ঘেঁষতে পারত না। আর সেভাবেই পরিকল্পনা করে করা হয়েছে প্রাসাদের অবস্থান। পশ্চিমে বিস্তীর্ণ উপত্যকার উপরে এখান থেকে অনেক অনেক দূরে ধাপে ধাপে উঠে গেছে খাড়া পাহাড়ের চূড়া। চাঁদনি রাতে প্রকৃতি দেখার জন্যই যেন এই ঘরটা তৈরি করা হয়েছে। পর্দা শূন্য জানালার কাচের শার্সি ভেদ করে ঘরের মেঝেতে এসে পড়েছে উজ্জ্বল চাঁদের আলো। মোটা ধুলোর আস্তরণ কাচের শার্সির স্বচ্ছতাকে ম্লান করে দিয়েছে অনেকখানি। তবু চাঁদের আলোয় আমার হাতের বাতিটাকে হাস্যকর রকম টিমটিমে দেখাচ্ছে। চারদিকে বিরাজ করছে অখণ্ড নীরবতা। একটাই নিস্তব্ধতা পাগল করে দিতে পারে মানুষকে। তবুই গা শিরশির করা নীরবতা
কাউন্টের উপস্থিতির চাইতে অনেক ভালো মনে হলো আমার কাছে। জানালার পাশেই চকচকে কালো রং করা মেহগনির ছোট্ট একটা টেবিল এবং চেয়ার। ধীর পায়ে এগিয়ে গিয়ে বাতিটা নামিয়ে রাখলাম টেবিলের উপর। তারপর জানালার একপাশে শার্সি খুলে দিয়ে বসে পড়লাম টেবিলের পাশের চেয়ারটায়। হঠাৎ কনকনে ঠান্ডা হাওয়া ঝাপটা মেরে নিভিয়ে দিয়ে গেল বাতিটাকে। মনে হলো শরীরের একটা অঙ্গ খসে পড়ল আমার। এই অলৌকিকতার রাজ্যে যেন বাতিটাই একমাত্র ভরসা ছিল। যদিও আলোর কমতি নেই, কিন্তু বাতিটার দিকে তাকিয়ে মনটাকে সতেজ রাখতে পারছিলাম। অল্পক্ষণেই বাতির চিন্তা মুছে গেল মন থেকে। বাইরের অপরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমি যে চেয়ারে বসে আছি, হয়তো এখানে বসেই সামনের টেবিলে কাগজ পেতে প্রিয়তমের কাছে প্রেমের বার্তা পাঠাতো কোনো সুন্দরী। মিনা সেই সুন্দরীকে সেদিন ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিল এই চেয়ারে বসেই জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা ডায়েরিতে লিখে তার প্রেমিকাকে জানাবার চেষ্টা করবে এক অসহায় অবস্থায় বন্দী হয়ে পড়া প্রেমিক পুরুষ। এখনো যে পাগল হয়ে যায়নি, সেজন্য ঈশ্বরকে অজস্র ধন্যবাদ। শেক্সপিয়ারের হেমলেট যেন জীবন্ত হয়ে উঠেছে আমার চোখের সামনে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই হঠাৎ ভীষণ ঘুম পেল আমার। ঘুমে জড়িয়ে আসছে দু চোখ, কিছুতেই খুলে রাখতে পারছি না। এই সময়ে হঠাৎ মনে পড়ে গেল কাউন্টের সতর্কবাণী, কিন্তু পাত্তা দিলাম না। এই পরিবেশে কাউন্টের কোনো কথাই মানতে ইচ্ছে হলো না আমার। ঘুম আসছে, আসুক। কাউন্টের স্মৃতি জড়ানো আমার ঘরের আবছা অন্ধকারে আজ আর ফিরে যাব না। চেয়ারটা ছেড়ে ঘরের এক কোণে জানলার দিকে মুখ করে ফেলে রাখা একটা ইজি চেয়ারে এসে শুয়ে পড়লাম। ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ চোখ মেলে চাইলাম চমকে উঠে। অকস্মাৎ কোনো অস্বাভাবিকতা ছাপ ফেলেছে আমার অবচেতন মনে, আর তাইতেই ঘুম ভেঙে গেছে। টের পাচ্ছি এখন আর আমি একা নই। আরো উজ্জ্বল হয়ে ঘরময় ছড়িয়ে পড়েছে চাঁদের আলো। সেই আলোয় মেঝেতে বিছানো ধুলোর উপর আমার পায়ের ছাপগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। বাঁ পাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। ডান পাশে তাকাতেই চোখ পড়ল ওদের উপর। রাজকীয় পোশাক পরা তিনজন সুন্দরী যুবতী বসে আছে তিনটা চেয়ারে। আমাকে চাইতে দেখেই উঠে দাঁড়ালো তিন সুন্দরী। নাচের ছন্দে অতি ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। এগোতে এগোতেই ফিসফিস করে কি যেন আলোচনা করছে নিজেদের মধ্যে। তিনজনের মধ্যে দুজনের রং একটু চাপা, কাউন্টের মতোই খাড়া নাক ওদের, রক্তাভ কিন্তু মর্মভেদী তীক্ষ্ণ চোখ। হলুদ জ্যোৎস্নায় ঝকঝক করে জ্বলছে সে চোখ। তৃতীয় জন অপূর্ব সুন্দরী, মাথায় সোনালি চুল, হরিণীর মতো আয়ত চোখ। এই রমণীকে কোথাও দেখেছি বলে মনে হলো আমার, কিন্তু কোথায় তা মনে করতে পারলাম না। হয়তো এই চেহারারই অন্য কোনো মেয়েকেও দেখে থাকতে পারি। আমার আরেকটু কাছাকাছি এসে একসাথেই ফিক করে হাসল তিনজন। জ্যোৎস্নার আলোয় ঝিকমিক করে উঠল ওদের আশ্চর্য সাদা দাঁত। লীলায়িত ছন্দে ক্রমে এগিয়ে আসছে তিন যুবতী। আবার হাসল ওরা। ওদের রক্তলাল ঠোঁটে চুমু খাবার জন্য ক্রমেই অধীর হয়ে উঠতে লাগলাম। ইচ্ছে করল আলিঙ্গনে আলিঙ্গনে নিষ্পেষিত করে দিয়ে ওদের কোমল দেহ। মিনা, আমি জানি এসব পড়লে দুঃখ পাবে তুমি, কিন্তু এ নির্মম সত্য এভাবে বলতে না পারলে এখনকার আমার মনের সে অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ পাবে না তোমার কাছে। আবার একসঙ্গে খিলখিল করে হেসে উঠল তিন যুবতী। হাসিটা কেমন যেন নিষ্প্রাণ মনে হলো আমার কাছে। অপূর্ব সুন্দর ওই যুবতীদের হাসির শব্দে মাধুর্যের লেশমাত্র নেই। যেমন শুরু হয়েছিল তেমনি আচমকা থেমে গেল ওদের হাসি। অপেক্ষাকৃত অসুন্দরী মেয়ে দুটো তৃতীয় মেয়েটাকে বলল, তুমি আগে যাও সখী, ও তোমারই যোগ্য। গর্বিত ভঙ্গিতে মাথা নাড়ল মেয়েটি। ও তরুণ, সুপুরুষ, আমাদের তিনজনকেই সন্তুষ্ট করতে পারবে ও। তা পারবে, কিন্তু তোমার সাথে ওকে মানা তো ভালো, অতএব তুমি আগে যাও। ওদের কথাবার্তা শুনে ভয়ে আশঙ্কায় কেঁপে উঠল আমার সমস্ত শরীর। ধীরে, অতি ধীরে এগিয়ে এসে আমার উপর ঝুঁকে দাঁড়ালো মেয়েটি। কাঁধের কাছে স্পষ্ট অনুভব করলাম আশ্চর্য মিষ্টি উষ্ণ একটা স্পর্শ। উত্তপ্ত হয়ে দ্বিগুণ বেগে বইতে শুরু করলো শরীরের রক্তস্রোত। চোখ দুটো আধবোজা হয়ে এসেছে। মোহগ্রস্তের মতো চেয়ে থাকলাম তরুণীটির দিকে। মেঝের উপর হাঁটু গেড়ে বসে পড়ল তরুণী। কোমল দুই বাহু দিয়ে মালার মতো জড়িয়ে ধরল আমার গলা। কিন্তু মনে হলো বিশাল একটা সাপ আমার গলা পেঁচিয়ে ধরে ক্রমশ শ্বাসরুদ্ধ করে মারতে যাচ্ছে আমাকে। তীব্র কামনায় হা হয়ে গেছে মেয়েটির মুখ।
টুকটুকে লাল ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ সাদা দাঁত। উজ্জ্বল চাঁদের আলোয় এত কাছে থেকে পরিষ্কার দেখতে পেলাম কাউন্টের মতো ওরও ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে আসছে দুটো তীক্ষ্ণ দাঁত। বুঝতে পারছি কিছু একটা করা উচিত, কিন্তু প্রচণ্ড অবসাদে চোখের পাতাও নড়াতে পারছি না। স্বপ্নের জগতে বাস করছি যেন আমি। অতি ধীরে মেয়েটার মুখ নেমে এলো আমার মুখের কাছে, ঠোঁট দুটো আমার দু ঠোঁটের উপর। এ তো কামনামত্ত কোনো রূপসীর প্রণয় চুম্বন নয়, মনে হচ্ছে কোনো অজানা দানব দু ঠোঁট দিয়ে চেপে ধরে ছিঁড়ে নিতে চাইছে আমার ঠোঁট দুটো। কয়েক মুহূর্ত পর ওর ঠোঁট দুটো আমার চিবুক বেয়ে পিছলে নেমে চলল গলার কাছে। আগুনের মতো তপ্ত নিঃশ্বাসে গলার চামড়া ঝলসে দিতে দিতে আমার রক্তনালী খুঁজতে শুরু করলো মেয়েটার মুখ। একসময় রক্তনালী খুঁজে পেল সে। এক মুহূর্ত দ্বিধা করেই দাঁত বসিয়ে দিতে লাগলো সেখানে। কি ঘটতে চলেছে বুঝতে পারছি, কিন্তু কিছুই করতে পারছি না। আমার হাত পা দড়ি দিয়ে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে কেউ। এক ভয়ঙ্কর পিশাচিনীর হাতে কি আজই আমার জীবনের শেষ? আমার শরীরের সব রক্ত শুষে নিয়ে ছিবড়ে বানিয়ে ফেলে রেখে যাবে ওরা। আতঙ্কে দুবদাপ লাফাতে লাফাতে বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ডটা। তীক্ষ্ণ দাঁতগুলো আরো বসে যাচ্ছে আমার ঘাড়ের পাশে রক্তনালীতে। এক্ষুনি ফিনকি দিয়ে রক্ত ছুটবে। ঠিক সেই মুহূর্তে ঝড়ের মতো ঘরে প্রবেশ করলো কেউ। প্রচণ্ড একটা দমকা হাওয়ায় যেন ঝাপটা দিয়ে গেল আমার শরীরে। চোখ তুলে চেয়ে দেখলাম সুন্দরী মেয়েটা ঠিক পেছনে এসে দাঁড়িয়েছেন কাউন্ট। বলিষ্ঠ হাতে রূপসীর গলাটা পেছন থেকে চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছেন। সমস্ত লাবণ্য মুছে গেছে রূপসীর মুখ থেকে। তীব্র আক্রোশে সাপের মতো হিস হিস করে ফুঁসছে সে। ক্রোধে ভয়ঙ্কর হয়ে উঠেছে কাউন্টের চেহারা। দুটো জ্বলন্ত রুবির মতো লাগছে ওর চোখ দুটো। প্রথমে মুখটা দেখে ওকে মানুষ বলে মনে হলো না আমার কাছে। নরক থেকে যেন উঠে এসেছে সাক্ষাৎ শয়তান। কাউন্টের সে চেহারা জীবনে ভুলব না আমি। আমার কাছ থেকে সুন্দরী মেয়েটাকে সরিয়ে নিয়েই ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিলেন কাউন্ট। একটা বাচ্চা যেন ছুঁড়ে ফেলে দিল একটা খেলার পুতুল। তারপর ঘুরে দাঁড়ালেন অন্য মেয়ে দুটোর দিকে। সেদিন অন্ধকার রাতে প্রাসাদে আসার সময় এমনিভাবেই ঘুরে দাঁড়াতে দেখেছিলাম কোচোয়ানকে। ক্রমশ আমার বিশ্বাস দৃঢ় হচ্ছে সেই কোচোয়ান কাউন্ট ছাড়া আর কেউ নয়। মেয়ে দুটোর দিকে তাকিয়েই বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠলেন কাউন্ট। হারামজাদিরা, সেদিন থেকেই না বলছি ও আমার, ওর ধারে কাছে আসবে না কেউ কখনো। কানে যায় না কথা। ফের যদি আমার আদেশ অমান্য করেছিস, সারা জীবন মাথা নিচু করে ওই পাহাড়ের চূড়ায় ঝুলিয়ে রাখবো। এখন ভাগ এখান থেকে। কাউন্টের হুমকিতে বিন্দুমাত্র ভয় পেল না সুন্দরী মেয়েটি। খিলখিল করে হেসে বলল, আমরা তো তোমার শিকারের কোনো ক্ষতি করতে আসিনি, ওর সাথে একটু প্রেম করতে এসেছিলাম মাত্র। সুন্দরীর কথায় সাহস ফিরে পেল বাকি দুজন। হেসে উঠল ওরাও। বলল, হাসালে সুন্দরী, কাউন্টের কাছে প্রেমের কথা বলছো? প্রেমের কি বোঝে কাউন্ট? জীবনে প্রেম করেছে কখনো? চোখের কোণ দিয়ে আমার দিকে একবার তাকালেন কাউন্ট। তারপর বললেন, করিনি? মনে থাকে না তোদের কিছু? থাকে না আবার? বিদ্রুপের ভঙ্গিতে কথাটা বলে আবার হেসে উঠল সুন্দরী মেয়েটি। হয়েছে হয়েছে। একটু যেন অপ্রস্তুত মনে হলো কাউন্টকে। ওদের সান্ত্বনা দেওয়ার সুরে বললেন, আগে আমার কাজ শেষ করি, তারপর সবাই মিলে চুটিয়ে প্রেম করিস ওর সাথে। সে না হয় করব, কিন্তু এখন যে বড্ড খিদে পেয়েছে। খাবার এনেছো কিছু? প্রশ্ন করল অপেক্ষাকৃত কম সুন্দরী দুজনের একজন। এই যে, বলেই মেঝে থেকে একটা পোটলা তুলে মেয়েগুলোর দিকে ছুড়ে দিলেন কাউন্ট। পোটলাটা শূন্য থেকেই লুফে নিল একটা মেয়ে। সাথে সাথেই পোটলার ভেতর থেকে ভেসে এলো একটা মানব শিশুর কান্না। ভুল শুনলাম নাকি এত কাণ্ডের পর পাগল হয়ে গেছি আমি? প্রচন্ড আতঙ্কে অভিভূত হয়ে তাকিয়ে থাকলাম মেয়েগুলোর দিকে। পোটলাটা নিয়ে নিজেদের মধ্যে হুড়োহুড়ি লাগিয়েছে ওরা। আবার পোটলাটার ভেতর থেকে কেঁদে উঠল বাচ্চাটা। আধশো অবস্থায় থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু জোর পেলাম না পায়ে। আমার ওঠার আগেই পোটলা শুধু শিশুটাকে নিয়ে জানালা গলে উধাও হয়ে গেল তিন ডাইনি। পলকের জন্য চোখে পড়ল উজ্জ্বল জ্যোৎস্নায় গা ভাসিয়ে উড়ে গেল ওরা আকাশে। ঠিক সেই মুহূর্তে চেতনা হারালাম আমি। চোখ মেলতে দেখলাম আমার ঘরে বিছানার উপর শুয়ে আছি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে কাল রাতে যা দেখেছি সব স্বপ্ন, কিছুই সত্যি নয়। ঠিক এই সময় পরনের জামা কাপড়গুলোর দিকে নজর পড়তেই সন্দেহের নিরসন হলো।
এই কাপড় নিয়ে কখনো ঘুমোতে যাই না। হঠাৎ একটা কথা মনে হতেই গলায় হাত দিলাম, দিয়েই স্তব্ধ হয়ে গেলাম। আছে ক্ষতটা, কাল রাতে দেখা সুন্দরী ডাইনির দাঁতের ক্ষত। প্রথম থেকে শুরু করে শেষে জ্ঞান হারানো পর্যন্ত সমস্ত ঘটনা মনে পড়ে গেল আমার। আমি জ্ঞান হারাবার পর কাউন্টিয়ে ঘরে বয়ে নিয়ে এসেছেন আমাকে। পকেটে হাত দিয়ে দেখলাম খোয়া যায়নি ডায়েরিটা। অর্থাৎ আমি যে ডায়েরি রাখি এটা এখনো জানেন না কাউন্ট। জানলে নিশ্চয়ই সরিয়ে ফেলতেন ওটা। স্তব্ধ হয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম গত রাতের অদ্ভুত ঘটনাগুলোর কথা। 18ই মে। এসবের মানে আমাকে জানতেই হবে, তবে রাতের বেলা নয়, প্রকাশ্য দিবালোকে। বাথরুম সেরে কাপড় বদলে ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। সিঁড়ি বেয়ে উপরের তলা সেই ঘরে আসতে দেখলাম দরজা বন্ধ। প্রাণপণ চেষ্টা করেও এক চুল নড়াতে পারলাম না বন্ধ দরজার পাল্লা। বাইরে থেকে শেকল তোলা হয়নি, তাহলে নিশ্চয়ই ভেতর দিয়ে বন্ধ করা হয়েছে। গত রাতে ভালো মতোই লক্ষ্য করেছিলাম এই ঘরে এই একটি মাত্রই দরজা। তাহলে ভেতর থেকে দরজাটা বন্ধ করার পর কোন পথে বেরোলেন কাউন্ট? সেই 3 ডাইনির মতো জানালা গলে উড়ে গেছেন? ব্যাপারটাকে আর স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারছি না কিছুতেই। প্রতিজ্ঞা করলাম এই রহস্যের সমাধান করতেই হবে আমাকে। 19শে মে। পরিষ্কার বুঝতে পারছি ভয়ঙ্কর এক ফাঁদে জড়িয়ে পড়েছি আমি। গত রাতে আমাকে দিয়ে আরও 3টে চিঠি লিখিয়ে নিয়েছেন কাউন্ট। প্রথমটায় লিখেছি এখানের কাজ প্রায় শেষ, দিন কয়েকের মধ্যে বাড়ি ফিরছি। আর দ্বিতীয়টায় আগামীকাল সকালেই প্রাসাদ দুর্গ ছেড়ে রওনা হচ্ছি। আর তৃতীয়টায় আমি বিস্ট্রিজে এসে পৌঁছেছি। প্রতিবাদ করতে পারতাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাউন্টের কথার প্রতিবাদ করা হবে পাগলামেরই নামান্তর। এখন সম্পূর্ণ হাতের মুঠোয় আমি। বিরোধিতা করতে গেলেই রেগে গিয়ে যা খুশি করে বসতে পারেন। একমাত্র উপায় সুযোগের অপেক্ষা করা। অবশ্য সেরকম সুযোগ আর আমার জীবনে আসবে কিনা জানি না। আমার সাথে আর আগের মতন মন খুলে আলাপ করেন না কাউন্ট। গম্ভীর গলায় শুধু আদেশ করে যান। তিনি ধরে নিয়েছেন তার আদেশ মানতে আমি বাধ্য। চিঠি 3টে লিখে শেষ করার পর ওকে জিজ্ঞেস করেছিলাম একই দিনের তারিখ দেব চিঠিগুলোতে। না, এখানে নিয়মিত ডাক আসে না। আপনার চিঠিগুলো আমার কাছে থাকলো, সময় বুঝে পরপর পাঠিয়ে দেব। প্রথমটায় তারিখ দিন 12ই জুন, দ্বিতীয়টায় 19শে জুন, আর তৃতীয়টায় 29শে জুন। যাক, তবু জানলাম আমার হাতে আর কতদিন সময় আছে। অর্থাৎ 29 জুন পর্যন্ত আমাকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন কাউন্ট। 28শে মে। কোত্থেকে যেন একদল জিপসি এসে তাঁবু গেড়েছে প্রাসাদ দুর্গের উঠানে। ভারী অদ্ভুত এই জিপসিদের ধরন ধারণ। নিজেদের সমাজ, নিজেদের রীতিনীতি নিয়েই ব্যস্ত থাকে ওরা। নির্ভীক দুঃসাহসী এই জাতটা আইনের ধারে কাছেও ঘেঁষে না। ওদের ইচ্ছে মতো কাজ কারবার করে বেড়ায়। জানালে দাঁড়িয়ে আকার ইঙ্গিতে ইতিমধ্যেই ভাব জমিয়ে ফেলেছে আমি ওদের সঙ্গে। বিচিত্র পদ্ধতিতে আমার ইঙ্গিতের উত্তরে সাড়াও দিয়েছে ওরা। ভাবছি ওদের মাধ্যমেই বাইরের জগতে কয়েকটা চিঠি পাঠাবার চেষ্টা করতে হবে আমাকে। দ্রুত 2টো চিঠি লিখে ফেললাম। একটা মিস্টার হকিন্সকে, চিঠিতে মিনার সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছি ওকে। দ্বিতীয়টা মিনার নামে। শর্ট হ্যান্ডে আমার অসহায়তার কথা সবই জানিয়েছি তাকে। ভয় পেয়ে অনর্থ বাঁধিয়ে বসতে পারে, তাই সে রাতে ডাইনিদের ঘটনা বাদ দিয়েছি শুধু। পকেট থেকে পয়সা বের করে চিঠি 2টো দিয়ে সেটা মুড়ে জানালা দিয়ে বাইরে ছুড়ে দিলাম। ইঙ্গিতে জিপসি সর্দারকে বোঝাবার চেষ্টা করলাম চিঠি 2টো ডাকে দিতে চেয়ে আমি। কি বুঝলো সে কে জানে, তবে চিঠি 2টো তুলে নিয়ে আমার উদ্দেশ্যে মাথা নুইয়ে হ্যাটের ভিতর গুজে রাখলো সেগুলো। কাউন্ট এলেন সন্ধ্যার একটু পরে। শান্তভাবে আমার পাশের চেয়ারটায় বসে পকেট থেকে 2টো চিঠি বের করলেন তিনি। মৃদু বিদ্রুপের স্বরে বললেন, জিপসি সর্দার আমাকে 2টো চিঠি দিয়েছে। একটা মিস্টার হকিন্সকে লেখা, অবশ্যই আপনার হাতের। দ্বিতীয়টা মিনামুর নামের এক মহিলাকে। বলেই রুদ্রমূর্তি ধারণ করলেন কাউন্ট। আমার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, আন্তরিক বন্ধুত্ব এবং আতিথেয়তার তাহলে এই প্রতিদান? বলতে বলতেই খাম 2টো জ্বলন্ত মোমের আগুনে তুলে ধরলেন তিনি। ধীরে ধীরে পুড়তে শুরু করলো খাম 2টো। সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে না যাওয়া পর্যন্ত সেদিকে তাকিয়ে রইলেন। তারপর চেয়ারে সোজা হয়ে বসে বললেন, জানি অন্যের চিঠি খোলা ঘোরতর অন্যায়, কিন্তু কি করব মিস্টার হারকার, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এতটা হুঁশিয়ার হয়ে চলতে হয় আমাকে। বলতে বলতেই
একটা নতুন খাম আমার দিকে এগিয়ে দিলেন। মিনা মুরের ঠিকানাটা আরেকবার এতে লিখে দিন তো। যন্ত্রচালিতের মতো হাত বাড়িয়ে কাউন্টের হাত থেকে খামটা নিয়ে তাতে ঠিকানা লিখে দিলাম। খামটা হাতে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। তারপর আমার ঘরের দরজায় চাবি লাগানোর শব্দ শুনে লাফ দিয়ে ছুটে গেলাম দরজার দিকে। বাইরে থেকে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে দরজা। ঘন্টা দুয়েক পর আবার ফিরে এলেন কাউন্ট। একটানা সোফায় বসে থাকতে থাকতে একটু ঝিমুনির মতো এসেছিল আমার, তাই কোন দিক দিয়ে ঘরে এসে ঢুকেছেন বুঝতে পারিনি। তার পায়ের মৃদু শব্দে তন্দ্রা ছুটে যেতেই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছেন কাউন্ট। আমাকে চমকে উঠতে দেখেই বললেন, খুব ক্লান্ত হয়ে পড়েছেন নাকি? না, বসে থাকতে থাকতে। হয়েছে, আর বসে থাকতে হবে না, সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। কয়েকটা বিশেষ জরুরি কাজে আমাকে এক্ষুনি একটু বাইরে যেতে হচ্ছে, না হলে আপনার সাথে বসে গল্প করতাম। কথা না বলে বিছানায় এসে শুয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে ঢলে পড়লাম গভীর ঘুমে। সবচেয়ে আশ্চর্য, এত দুশ্চিন্তার মধ্যে এমন গাঢ় ঘুম আমার এলো কি করে। 30 মে নিবিড় প্রশান্তি নিয়ে ঘুম ভাঙল। চোখ খুলতেই কথাটা মনে হলো আমার, তাই তো, প্রয়োজনের সময় কাগজ কোথায় পাবো? কিছু কাগজ পকেটে রেখে দিলে হয় না? তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে সুটকেস খুললাম। খুলে চক্ষু স্থির। কাগজ তো দূরের কথা, প্রাসাদের বাইরে বেরোনোর উপযোগী জামা কাপড়, ওভারকোট, কম্বল, এমনকি রেল গাইডটা পর্যন্ত সুটকেস থেকে উধাও। বজ্রাহতের মতো সেদিকে তাকিয়ে বসে থাকলাম। আমার বাইরে যাবার সমস্ত পথ বন্ধ করে দিয়েছেন কাউন্ট। 7 জুন বিছানার এক কোণে চুপচাপ বসে বসে ভাবছি। ভোর হয়েছে একটু আগে। হঠাৎ প্রাসাদ দুর্গের পাথর বাঁধানো বিশাল চত্বরে ঘোড়ার খুরের আওয়াজ আর চাবুকের তীক্ষ্ণ শব্দে চমকে উঠলাম। খুশিতে ছেয়ে গেল মনটা। এক লাফে বিছানা থেকে নেমে ছুটে গেলাম জানলার কাছে। 8 ঘোড়ায় টানা বিশাল দুটো গাড়ি দাঁড়িয়ে আছে প্রাসাদ দুর্গের প্রাঙ্গণে। লম্বা চাবুক হাতে নিয়ে গাড়ির পাশেই দাঁড়িয়ে আছে কোচোয়ান দুজন। মাথায় স্লোভাক হ্যাট, কোমরে কাটামারা চামড়ার চড়া বেল্ট, গায়ে ভেড়ার লোমের তৈরি নোংরা জামা, আর পায়ে হাঁটু পর্যন্ত উঁচু ভারী বুট পরা কোচোয়ান দুজনকে দেখেই ওদের সাথে কথা বলার জন্য দরজার দিকে ছুটলাম। কিন্তু দরজায় ধাক্কা দিয়ে মুখের হাসি মিলিয়ে গেল আমার। বাইরে থেকে বন্ধ দরজাটা। ছুটে ফিরে এলাম জানলার কাছে। চেঁচিয়ে ডাকলাম কোচোয়ান দুজনকে। চমকে উঠে মাথা তুলে আমার দিকে তাকালো ওরা। সেই মুহূর্তে কোত্থেকে এসে উদয় হলো সেই জিপসি সর্দার। ফিসফিসিয়ে ওদের কানে কানে বলল কিছু। জিপসি সর্দারের কথা শুনে আমার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল ওরা। হতাশায় ছেয়ে গেল আমার মনটা। আমার দিকে আর ভুলেও ফিরে তাকালো না কোচোয়ান দুজন। নিজের কাজে মন দিল ওরা। মোটা দড়ির হাতল লাগানো চৌকো মতন বেশ বড় বড় কয়েকটা কাঠের বাক্স ওরা নামিয়ে রাখলো মাটিতে। তারপর সেগুলো নিয়ে পরপর সাজিয়ে রাখলো প্রাঙ্গণের এক কোণে। বাক্স বয়ে নিয়ে যাওয়ার ভঙ্গি দেখে আর পাথরের প্রাঙ্গণে নামিয়ে রাখার যে শব্দ হলো, তাতে আন্দাজ করলাম বাক্সগুলো খালি। কাজ শেষ হতেই কোচোয়ানদের ভাড়া মিটিয়ে দিল জিপসি সর্দার। বোধহয় সংস্কারের বশেই পয়সার উপর থুতু ছিটিয়ে পকেটে পুরে খুশি মনে গাড়িতে ফিরে গেল কোচোয়ানরা। তারপর হিসিয়ে উঠল ওদের হাতের চাবুক। চলে গেল কোচোয়ানেরা, আর একাকী বসে বসে নিজের কপালে ধিক্কার দিতে লাগলাম আমি।